স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 4 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট প্রবলেম নাম্বার 4 তিনটা অঙ্ক দিয়েছিলাম গতকালকে বাড়ির কাছে 4 থেকে আজকে শুরু হবে নাকি জি স্যার। দেখেন 4 নম্বরে একটা ক্লাসিফাই শ্রেণী বিভাগ শ্রেণী তৈরি করতে হবে যে ক্লাসিফাই দ্য ফলোয়িং লাইফ সাইকেল কস্ট আইটেম অ্যাজ ডিজাইনিং, তারপরে ম্যানুফ্যাকচারিং, অপারেশন অ্যান্ড এন্ড অফ দ্য লাইফ। এই তিনটে শ্রেণীতে 4টে শ্রেণীতে ভাগ করতে হবে। আইটেম দেওয়া হয়েছে নাম্বারিং করে 14টা আইটেম কে কোন শ্রেণীতে পড়বে, ডিজাইনিংয়ে কোন আইটেমগুলো যাবে, ম্যানুফ্যাকচারিংয়ে কোন আইটেমগুলো যাবে, অপারেশনে কোনটা যাবে এবং এন্ড অফ দ্য লাইফে কোন আইটেমগুলো যাবে এটা দেখাতে হবে। তার জন্য একটা ছক তৈরি করবেন। এস্টিমেটেড দ্য টোটাল লাইফ কস্ট, এখানে প্রথমে একটা ছক তৈরি করলাম, সিরিয়াল নাম্বার, পার্টিকুলার্স, এবার 4টে কলাম যে 4টে দেখাতে বলেছে। প্রথমে প্রস্থ যা আছে এগুলো সব উঠাই নিলাম, কপি পেস্ট করলাম, 14টা আইটেম। এখন কোন আইটেম কার অন্তর্ভুক্ত, যেমন ডিস্ট্রিবিউশন, এখানে ডিস্ট্রিবিউশনটা এটা কোন শ্রেণীতে যাবে, এটা কিন্তু অপারেশনাল, ডিস্ট্রিবিউশনটা হলো অপারেশনাল কস্ট। রিসার্চ অ্যান্ড এই রিসার্চ এক্সপেন্সেস এগুলো গবেষণা খরচ প্রথমে ডিজাইনিংয়ের সময় এই ব্যয়টা হয়ে থাকে। মেটেরিয়াল কস্ট এটা ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা উৎপাদন সংক্রান্ত ব্যয়। ডেভেলপমেন্ট কস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলো সবই ডিজাইনিং প্রথম ধাপের কাজ। লেবার কস্ট এটা কি, এটা হলো উৎপাদনের সাথে জড়িত। ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এগুলো সব ম্যানুফ্যাকচারিং কস্ট। ইনভারমেন্টাল ক্লাইম অফ, এখন ইনভারমেন্টাল ক্লাইম এটা মূলত আসলে যখন নষ্ট হয়ে যায় বা দেখা গেছে ওয়ারেন্টি কস্টে, ওয়ারেন্টির আন্ডারে থাকে এগুলো, যে 2-3 বছর হয়তো ওয়ারেন্টি আছে, এর মধ্যে কোনো একটা ক্লাইম হলো, কোনো একটা ঝামেলা হলো, নষ্ট হয়েছে, হয়তো পড়ে গেছে, হাতের থেকে পড়ে একটা মোবাইল নষ্ট হয়েছে, সেটা সার্ভিসিং করতে হবে, ওয়ারেন্টির খরচ আন্ডারে চলে আসবে, এন্ড অফ দ্য লাইফ। অ্যাডভার্টিসিং এটা অপারেশনাল, বিজ্ঞাপন, অপারেটিং কস্ট। ওয়ারেন্টি কস্ট, ওয়ারেন্টি এটা কইছে, আর পেজ নাম্বারটা একটু বলুন তো। পেজ নাম্বার আছে আপনার 657 পেয়েছেন। তারপরে 9 নম্বরে আছে ডিজাইন কস্ট। ডিজাইন তো সরাসরি ডিজাইন একটা দেওয়া আছে। মেশিন সেট আপ, এখন মেশিন সেট আপ কখন হয়, কত প্রোডাকশন করার সময় মেশিন সেট আপ হয়। ডিসপোজাল কস্ট এটা ডিসপোজাল, এন্ড অফ দ্য লাইফ, যখন লাইফ শেষ হয়ে যায় তখন কি হয়, সেটা বিক্রি করে দেওয়া হয়, সরাই ফেলানো হয়, ফেলে দেওয়া হয়, নষ্ট হয়ে যায়, এগুলো ডিসপোজাল। ট্রেনিং এক্সপেন্সেস এটা ম্যানুফ্যাকচারিং কাজ। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস এটা ম্যানুফ্যাকচারিং, ডিপ্রিসিয়েশনটা কিন্তু যে মেশিনের ডিপ্রিসিয়েশন, তারপরে বিল্ডিংয়ের ডিপ্রিসিয়েশন, কারখানার ডিপ্রিসিয়েশন, এইগুলো আর কি। মেনটেনেন্স কস্ট এটাও প্রোডাকশন কস্টের ভিতরে ম্যানুফ্যাকচারিং কস্টে দেখানো হয়। এখন কোন আইটেমটা কয়টা আসলো দেখি কত টাকা, যেমন ডিজাইনের 3টে আইটেম আসছে, 3টে আইটেম যোগ করে হয়েছে 30,000, তারপরে 29,000, এরপর 18,000, এরপরে 2500, এগুলো টোটাল কস্ট। এই 4 শ্রেণীর কস্ট একত্রে যোগ করলে টোটাল লাইফ সাইকেল কস্ট বের হবে। সো দ্য টোটাল লাইফ সাইকেল কস্ট হলো 30 যোগ 29 যোগ 18 যোগ 2500 টাকা, এই সব মিলায়ে 79,500 টাকা। এই ক্লাসিফিকেশনের জন্য এর পরের ফরম্যাটটা আছে, না এরপরে 5 নম্বর অধ্যায়তে এই ক্লাসিফিকেশন সুন্দর করে আগে আমি ধারণা দিয়ে দিছি, তারপরে অঙ্ক দিছি। তো এখানে আমাদের লাগবে না, এটা ক্লাসিফিকেশন 4 নম্বর অধ্যায়ে আসবে না। 5 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, দেখেন। টাইমেক্স মেক্স এ ডিজিটাল ওয়াচ, টাইমেক্স কোম্পানি তারা ডিজিটাল ঘড়ি উৎপাদন করে। টাইমেক্স ইজ প্রিপারিং এ প্রোডাক্ট লাইফ সাইকেল বাজেট ফর এ নিউ ওয়াচ, নতুন একটা ওয়াচ বাজারে নিয়ে আসবে। ঘড়ি দেখেন যে আমাদের যে এমপিরা ছিল, ঘুষখোর এমপিরা কিন্তু
সব থেকে দামি দামি ঘড়ি পড়তো, যে ঘড়ির দাম 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত ছিল। তো এরকম একটা টাইমেক্স বাজেট করেছে যে নতুন একটা ঘড়ি খুব ভালো ডিজাইন করে নিয়ে আসবে। তার মডেলটা হলো KZ3। ডেভেলপমেন্ট অন দ্য নিউ ওয়াচ ইজ টু স্টার্ট শর্টলি। দ্য এস্টিমেট ফর KZ3 আর অ্যাজ ফলো: লাইফ সাইকেল ইউনিট, দ্য ম্যানুফ্যাকচার অ্যান্ড সোল্ড। এই ঘড়িটা মোট উৎপাদন হবে 8 লক্ষ ইউনিট, সারা পৃথিবীতে ছড়াই দেবে। সেলিং প্রাইস পার ওয়াচ, প্রত্যেকটা ঘড়ির দাম হবে 800 টাকা। লাইফ সাইকেল কস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনিং কস্ট একসাথে 2 কোটি টাকা। 2 কোটি টাকা ব্যয় করে 8 লক্ষ ইউনিট উৎপাদন করতে পারবে। ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে যেমন ভেরিয়েবল কস্ট পার ওয়াচ, ভেরিয়েবল কস্ট পার ব্যাচ, ওয়াচ পার ব্যাচ। ওয়াচ পার ব্যাচ মানে এক একটা ব্যাচে 1000 করে ঘড়ি তৈরি হবে। তো ভেরিয়েবল কস্ট পার ব্যাচ, প্রতি ব্যাচের ব্যয় 12,000 টাকা। 1000 দিয়ে 12,000কে ভাগ করলে 12 টাকা পার কস্ট আসবে, পার ইউনিট ব্যাচ কস্ট 12 টাকা। আর ভেরিয়েবল কস্ট পার ওয়াচ, এক একটা ঘড়ির ভেরিয়েবল কস্ট 300 টাকা। এটা ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত চলে গেল। ও আরেকটা আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং, 3,60,00,000 টাকা। এবার মার্কেটের খরচ। ভেরিয়েবল মার্কেটিং পার ওয়াচ, প্রত্যেকটা ঘড়ির পেছনে 64 টাকা মার্কেটিং খরচ। আর ফিক্সড মার্কেটিং 20 লক্ষ টাকা। এখন ডিস্ট্রিবিউশন কস্ট, ভেরিয়েবল কস্ট পার ব্যাচ 560 টাকা। ভেরিয়েবল কস্ট পার ব্যাচ, কিন্তু এক এক ব্যাচে। এখন ডিস্ট্রিবিউশন করার সময় এক এক ব্যাচে মানে এক একটা কার্টুনে কয়টা করে ঘড়ি পাঠানো হয়, এখানে বলছে ওয়াচ পার ব্যাচ 320। তো 320টা ঘড়ি একটা প্যাকেটের ভিতরে দিয়ে পাঠানো হয়, সেই এক একটা প্যাকেটের পিছনে ব্যয় হয় 560 টাকা। এখন এই 560কে 320 দিয়ে ভাগ করলে একটা ঘড়ির পিছনে কত টাকা ব্যয় হয়, একটা ঘড়ির পারপাসে কত ব্যয় হয়, সেটা আমরা পেয়ে যাব। ফিক্সড কস্ট 1,44,00,000 টাকা। কাস্টমার সার্ভিস কস্ট পার ওয়াচ 30 টাকা। ইগনোর টাইম ভ্যালু মানি, টাইম ভ্যালু অফ মানির কোনো ভ্যালু নেই এখানে, ইগনোর। ব্যাস, ইনফরমেশন সব শেষ। এখন রিকোয়ারমেন্ট বসে ক্যালকুলেট দ্য বাজেটেড লাইফ সাইকেল অপারেটিং কস্ট, অপারেটিং ইনকাম ফর দ্য নিউ ওয়াচ। এই যে নতুন ঘড়িটা তৈরি করা হবে, এক একটা ঘড়ির পারপাসে কয় টাকা আয় হবে। লাইফ সাইকেল অপারেটিং ইনকাম ফর দ্য নিউ ওয়াচ। তাহলে প্রথমে আসি 1 নম্বর রিকোয়ারমেন্ট, লাইফ সাইকেল রেভিনিউ, একটা ঘড়ি বিক্রি হবে 800 টাকা। লাইফ সাইকেল কস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন কস্ট 2 কোটি ভাগ 8 লক্ষ, ভাগ করলে 25 টাকা। ম্যানুফ্যাকচারিং কস্ট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ওয়াচ 300 টাকা, লেখা ছিল কিন্তু 300 টাকা, এর ভাগ করা লাগলো না। ভেরিয়েবল ব্যাচ কস্ট পার ওয়াচ, এক এক ব্যাচে 1000 করে ঘড়ি আছে, এক এক ব্যাচে খরচ 12,000 টাকা, তার মানে 12 টাকা পার ওয়াচ। ফিক্সড কস্ট পার ওয়াচ 3,60,00,000 ভাগ 8 লক্ষ, 45 টাকা। মার্কেটিং, ভেরিয়েবল কস্ট পার ওয়াচ, মার্কেটিং খরচ দেওয়া রয়েছে 64 টাকা। ফিক্সড কস্ট পার ওয়াচ 2 কোটি, এই যে 20 লক্ষ ভাগ 8 লক্ষ, এতে আসে 2 টাকা 50 পয়সা। তাহলে ফিক্সড মার্কেটিং 20 লাখ, এটা ভাগ করলাম 8 লক্ষ দিয়ে। 8 লক্ষ দিয়ে ভাগ করলে একটা ঘড়ির ব্যয় চলে আসলো। এবার ডিস্ট্রিবিউশনের ভিতরে আসেন। ডিস্ট্রিবিউশন ভেরিয়েবল আছে, ফিক্সডও আছে। তো ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন পার ওয়াচ, এখানে ডিস্ট্রিবিউশন বলা হয়েছিল 320টে ঘড়ি নিয়ে ডিস্ট্রিবিউশন করতে 560 টাকা ব্যয় হয়। তাহলে একটা ঘড়ির পারপাসে ব্যয় হয় 1 টাকা 75 পয়সা। আর ফিক্সড কস্ট, ডিস্ট্রিবিউশনের ফিক্সড কস্ট 1,44,00,000 লেখা ছিল,
ওটাকে 8 লক্ষ দিয়ে ভাগ করে দিলাম। এই যে লাস্টে সেকেন্ড দেওয়া ছিল না, এই যে 1,44,00,000, তো ভাগ করলে আসে প্রত্যেকটা ঘড়ির পারপাসে 18 টাকা। কাস্টমার সার্ভিস কস্ট, যাকে বলে ওয়ারেন্টি কস্ট, এটা হলো 30 টাকা দেওয়া রয়েছে, সবার লাস্টে লেখা ছিল এই 30 টাকা। ব্যাস, তাহলে মোট ব্যয় কত হয়েছে একটা ঘড়ির পারপাসে? মার্কেটিং খরচ, প্রোডাকশন খরচ মানে সব দিয়ে দেখি 498 টাকা 25 পয়সা খরচ, আর ইনকাম হয়েছে 800 টাকা। সুতরাং প্রফিট হয়েছে 301 টাকা 75 পয়সা। অ্যান্সার শেষ। তাহলে 1 নম্বর ছিল ক্যালকুলেট দ্য বাজেটেড লাইফ সাইকেল অপারেটিং ইনকাম ফর দ্য ব্যাস ফর দ্য নিউ ওয়াশ। এই টিটা খানাখানি দিন এটা টানাটানি, একটা ওয়াশের জন্য এখানে ফর দ্য নিউ ওয়াশ বলেছে, যে একটা ঘড়ি পারপাসে কয় টাকা লাভ হবে। 2 নম্বর, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য বাজেটেড টোটাল প্রোডাকশন লাইফ সাইকেল কস্ট উইল বি ইনকার্ড বাই এন্ড অফ দ্য রিসার্চ অ্যান্ড দ্য ডিজাইনিং স্টেজ। পার্সেন্টেজ দেখাতে হবে। ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ দ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডিজাইনিং কস্ট। রিসার্চ অ্যান্ড ডিজাইনিং কস্ট হয়েছে আমাদের 25 টাকা, প্রথমেই লেখা ছিল যেটা। তো টোটাল কস্টের কত পার্সেন্ট? এখানে টোটাল কস্ট 498 টাকা 25 পয়সা। 498 টাকা 25 পয়সা দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে পার্সেন্টেজ পাওয়া যাবে 5.02%। এই হলো এদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিজাইনিং কস্ট। টোটাল কস্টের কত পার্সেন্ট? টোটাল কস্টের 5.02%। এবার 3 নম্বরে আসেন। 3 নম্বরে আবার এটা প্যাসেজ আকারে দিয়ে দিয়েছে, 10 মার্কের অঙ্ক তো, তাই এরকম 2-3 রিকোয়ারমেন্ট দিয়েছে। 3 নম্বর বলছে অ্যান্ড টাইম এক্স মার্কেট রিসার্চ ডিপার্টমেন্ট মার্কেট রিসার্চ করেছে ডিপার্টমেন্ট, দ্য এস্টিমেটেড দ্যাট দ্য রিডিউসিং KZ3 প্রাইস বাই 60 টাকা উইল ইনক্রিজ দ্য লাইফ সাইকেল ইউনিট সেল বাই 10%। যে KZ3 মডেলের প্রাইস যদি 800 টাকা বিক্রি না করে 60 টাকা কমে বিক্রি করা যায়, তো 60 টাকা কম মানে 740 টাকা। 740 টাকা বিক্রি করলে কী লাভ হবে? বলছে তাতে লাভ হবে 10% প্রোডাকশন বেশি বিক্রি করা যাবে, 10% ইউনিট বেশি বিক্রি করা যাবে, এদিকে দাম কিন্তু কমে যাবে। ইফ দ্য ইউনিট সেল ইনক্রিজ বাই 10%, যদি 10% ইউনিট বেশি বিক্রি হয়, এখন 10% কত হবে? এমনি নর্মালি হচ্ছে 8 লক্ষ, তো 10% হবে 80,000। তো 8,80,000 উৎপাদন করতে হবে, 8,80,000 বিক্রি করতে হবে, তাতে দাম কিন্তু কমে আসবে, 740 টাকায় চলে আসবে। তো টাইম এক্স প্ল্যান টু ইনক্রিজ দ্য ম্যানুফ্যাকচার, পরিকল্পনা করলো যে হ্যাঁ প্রোডাকশন বাড়াবে, 8,80,000 উৎপাদন করে বিক্রি করবে, আর ডিস্ট্রিবিউশন, এবং সেটা ডিস্ট্রিবিউশন করে বিক্রি করবে। ব্যাচ সাইজ বাই 10% অ্যাজ ওয়েল, ব্যাচ সাইজ 10% বাড়বে। অ্যাজুমিং দ্যাট অল ভেরিয়েবল কস্ট পার ওয়াশ, প্রত্যেকটা ঘড়ির পারপাসে যে ভেরিয়েবল কস্টগুলো হয়েছে সেগুলো বাড়বে। পার ওয়াশ দ্য ভেরিয়েবল কস্ট পার ব্যাচ অ্যান্ড ফিক্সড কস্ট উইল রিমাইনিং দ্য সেম থাকবে, আগের মতোই থাকবে, কোনো ইনক্রিজ হবে না। শুড টাইমেক্স রিডিউস দ্য KZ3 প্রাইস বাই 60 টাকা, টাইমেক্সের কি উচিত হবে এই 60 টাকা কমাই দিয়ে 740 টাকা বিক্রি করা কি উচিত হবে কি না? শো ইয়োর ক্যালকুলেশন। তাহলে একটা ছক তৈরি করতে হবে 3 নম্বরের জন্য, যেখানে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে। সেল প্রাইস 800 টাকার থেকে 60 টাকা কমে গেলে 740 টাকা হবে। এবার সব প্রোডাকশন 8 লক্ষ জায়গায় 8,80,000 লিখতে হবে, 80,000 বেড়ে যাবে, 10% বাড়বে। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট যে 2 কোটি ছিল, এখন 8,80,000 দিয়ে ভাগ করে ফেললাম। ম্যানুফ্যাকচারিংয়ের ভিতরে ভেরিয়েবল
আর ফিক্সড আছে। তো ভেরিয়েবল কস্ট পার ওয়াস ওই 300 টাকাই আছে আগের মতোই। এবার সে ভেরিয়েবল বেস পার ওয়াস, ভেরিয়েবল বেস কস্ট পার ওয়াস, এখন বেস সাইজও বলেছে 10% বাড়বে। তো 10% যদি বাড়ানো হয় তাহলে 1000-এর জায়গায় আরও 100 বেড়ে গেলে 1100 দিয়ে ভাগ করা হলো। ফিক্সড কস্ট 3,60,00,000 ছিল, এর ভাগ করা হবে 8,80,000 ইউনিট দিয়ে। বাস, ম্যানুফ্যাকচারিংয়ের আইটেমগুলো সব শেষ। এবার মার্কেটিংয়ের খরচ দেখি। ভেরিয়েবল মার্কেটিং কস্ট পার ওয়াস 64 ছিল, 64 আছে। ফিক্সড কস্ট 20 লক্ষ ছিল, এটারে 8,80,000 দিয়ে ভাগ করতে হবে। ডিস্ট্রিবিউশন কস্ট, ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন, ফিক্সড ডিস্ট্রিবিউশন, কাস্টমার সার্ভিস আছে। ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন কস্ট হচ্ছে ভেরিয়েবল পার ওয়াস 560 টাকা ছিল, এখন ব্যাচ সাইজ তো আবার 10% বেড়ে গেছে। এখানে ছিল আগে 320 ইউনিট এক একটা ব্যাচে ডিস্ট্রিবিউশন করার সময়, তো 10% বেড়ে 352 ইউনিট হয়ে গেল। তো 352 ইউনিট দিয়ে ভাগ করলাম, 101 টাকা 59 পয়সা আসছে। আর ফিক্সড কস্ট 1,44,00,000 ভাগ 8,80,000। আচ্ছা, কাস্টমার সার্ভিস যা ছিল তাই আছে। তো ডিস্ট্রিবিউশন কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, মার্কেটিং খরচ সব যোগ করে দেখলাম 488 টাকা 77 পয়সা। আর বিক্রি হয়েছে 740 টাকা। মাইনাস করলে লাভ কত? এক একটা ঘড়িতে লাভ এখন 251 টাকা 23 পয়সা। প্রোডাকশন বাড়ানো হলো, বিক্রয় বাড়ানো হলো, কিন্তু লাভ কম হয়ে গেল। ইউনিট প্রতি লাভ কম হয়েছে। আগে ছিল লাভ, আগে সবকে দেখি, এই যে 301 টাকা, আর এখন লাভ হচ্ছে 251 টাকা, তো অনেক কম। তাহলে টাইমেক্সের উচিত হবে না প্রোডাকশন বাড়ায় দাম কমানো, এটা উচিত হবে না। তো আমরা কমেন্টে লিখে দিলাম টাইমেক্স শুড নট রিডিউস KZ3 প্রাইস বাই 60 টাকা। 60 টাকা কমানোর দরকার নেই, বিকজ দেয়ার ইনকাম ইজ লোয়ার বাই 301 টাকা মাইনাস 251 টাকা। লিজা ম্যাডাম একটু বন্ধ করেন। তাহলে কমেন্টে আমরা লিখে দিলাম যে আসলে টাইমেক্সের এটা উচিত হবে না, কারণ এখানে আমাদের লাভ কমে যাচ্ছে। ব্যাস, এই 3টা রিকোয়ারমেন্ট করলে 10 মার্ক। টাইমেক্সের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, আশা করি সবাই পারবে। পারবে না? এই অঙ্ক 2 বা 3 বার করবে বাড়িতে। এই 5 নম্বর অঙ্কটা 14 সালে আসছিল, এরকমই অঙ্ক আরও কয়েকবার আসছে, শুধু একটু ফিগারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আশা করি এবার দিলে আর ফিগার চেঞ্জ করো না, এটাই দিবে। 3টা রিকোয়ারমেন্ট করলে 10 মার্ক। ছয়শো 56 পেজের পরে স্যার 657 না দিয়ে 800 কতগুলো অনেক পেজ ঢুকাই দিছে। 656 পরে ওটা কি অতিরিক্ত চলে আইছে? তাহলে 657 পেজ আছে পরে। মাঝখানে অনেকগুলো 855 থেকে অনেকগুলো পেজ দিয়ে দিছে। ওইটা 910 অতিরিক্ত যদি যায় একটা ফর্মা, এরপরে 657 পেজ পরে আবার আছে, খোঁজ করে দেখেন। আগে পরে করে দিছে আর কি। বাইন্ডিং করার সময় কর্মচারীরা অনেক সময় মিস্টেক করে ফেলে। আচ্ছা, তারপরে 6 নম্বর। 6 নম্বরটা ইম্পর্টেন্ট না, 6 নম্বর না করলে হচ্ছে 6 বাদ, সাথে চলে যান। 7 নম্বরটা ওই টাইমেক্সেরই অঙ্ক। ডিজাইনিং কস্ট দেওয়া রয়েছে 7 লক্ষ টাকা, আর এরপরে প্রোডাকশন দেওয়া রয়েছে পার উইক অনুযায়ী
রিকোয়ারমেন্ট 3টা। আচ্ছা, বাসার কাজ দিয়ে দিই একটু। ছোট অঙ্ক আছে 7, 8, কয়টা অঙ্ক আছে এখনো? 9। এই ফরম্যাটে আর আছে 3টা অঙ্ক। 9 নম্বরটা এই যে ক্লাসিফিকেশন করা, ডিজাইনিং, ম্যানুফ্যাকচারিং, অপারেটিং আর এন্ডিং লাইফ। এটা যে আমরা প্রথম শুরুতে দেখালাম যেটা, ওই অঙ্কই 9। আর 8 নম্বরটা ছোট ছোট রিকোয়ারমেন্ট দেওয়া আছে, 4 মার্কের জন্য এই অঙ্কটা আসছিল। আর 7 নম্বরটা 10 মার্কের জন্য 2টো পার্ট আছে, আর পাশে বাংলাও লিখে দিছি। তাহলে বাড়ির কাজ থাকবে এই 6 বাদে 7, 8, 9, 5, 7, 8, 9, 4টা অঙ্ক থাকবে, ছোট ছোট আছে এগুলো। এখনই হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবেন সবাই।